স্বরূপাও অবসর নিচ্ছে। শুনে চমকে উঠলাম, এই তো একটা ধাক্কা পাঠভবনে এসে লাগলো, আবার একটা একটা বাচ্চা মেয়ে এলো এই তো সেদিন। এখনো বার্ধক্যের চিহ্ন মাত্র নেই। কি চমৎকার সাজসজ্জা, কোনো উগ্রতা নেই, সম্পূর্ণ দেশীয়। দেখলেই মনটা প্রসন্ন বোধ করে। অত্যন্ত সফল শিক্ষয়িত্রী, ছাত্রছাত্রীরা ওর পড়ানো উপভোগ করে। ওপরের আবরণ শক্ত হলো, ভেতরে ওর মধ্যে স্নেহের একটা ফল্গুধারা রয়েছে। ছাত্রছাত্রীরা ঠিক টের পেয়ে যায় কে তাদের ভালোবাসে, কে তাদের কথা ভাবে। সেজন্য স্বরূপাকে গভীরভাবে ভালোবাসে ছেলেমেয়েরা। এমন একজন শিক্ষিকা অবসর নিলে সে স্থান সহজে পূর্ণ হয় না। পাঠভবনকে এই যুগলধারা ধাক্কা সামলাতে বেশ বেগ পেতে হবে বলে আমার বিশ্বাস। স্বরূপা, তোমার অবসর জীবন আনন্দদায়ক হোক এই কামনা করি। ভালো থেকো। স্বরূপাদি, প্রথম দিনই মুগ্ধ হয়েছি তোমায় দেখে। তোমার যে রঙের শাড়ি, সেই রঙের জামা, জুতো, রুমাল, ঘড়ি, চটি সব হুবহু একই রঙের। কতটা নৈপুণ্য থাকলে সারা জীবন এটা বজায় রাখা যায়। পাঠভবনের প্রতি ভালোবাসা লক্ষ্য করেছি। ছেলে মেয়েদের নিয়মানুবর্তিতা, তাদের শৃঙ্খলাবোধ শেখানোর জন্য তুমি কখনো কঠোর, কখনো ভীষণ মায়ের মতো। মার্কবুক, যেটা নাকি বছরের শেষে আমাদের প্রায় ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন অবস্থা হয়, তখন তোমার মার্কবুক যেন একটা ড্রয়িং বুক। তার প্রথম নম্বরটা নীল রঙের পেনে, তো দ্বিতীয়টা কমলা, তো তৃতীয়টা সবুজ। অদ্ভুত সুন্দর ছবির মতো। তুমি স্পষ্টবাদী। সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস তুমি রাখো। তোমার অসীম ধৈর্য লক্ষ্য করেছি। খাতা দেখার ধরন, নমুনা সবই শেখার মতন। তুমি আপন করে নিয়েছিলে আমাদের। খুব মনে আছে 2003 সালে যখন আমার হাজবেন্ড খুব অসুস্থ হয়ে পড়েন, তখন তুমি আমায় বলেছিলে, রোজ নারায়ণের কাছে তোর নামে তুলসী পাতা দিই, সব ঠিক হয়ে যাবে। এমন আশ্বাস একজন পরমাত্মীয়ই দিতে পারে। সত্যি আমরা যেন এক পরিবারের সদস্য। কিন্তু জানো স্বরূপাদি, তোমাকে আমরা ভয়ও পাই। যখন কেউ বলতো সুপর্ণা স্বরূপাদি ডাকছেন, আঁতকে উঠতাম, ভয় পেতাম। মনে মনে ভাবতাম, সারাদিন কিছু অন্যায় করিনি তো, বকা খাবো না তো তোমার কাছে। ভালোবাসি তোমায় স্বরূপাদি, ভালো থেকো। এমনি করেই পাশে থেকো, পাঠভবনের কাছাকাছি থেকো। এবছর 2020 এপ্রিলে আমার দুটো ছোট বোন পাঠভবনের শিক্ষকতা থেকে নিঃশব্দে অবসর গ্রহণ করল। স্বরূপা চক্রবর্তী বাংলায় শিক্ষকতা করে পাঠভবনের সেবা করে গেছে। এদের দুজনেরই অবসর জীবনে মঙ্গল কামনা করি। ভালো থাকুক, আনন্দে থাকুক। স্বরূপাদি, আমি অভিজিৎ বলছি। আপনি আমার থেকে বয়সে ছোট হলেও আপনাকে আমি বরাবর স্বরূপাদি বলে সম্মান করে এসেছি, কারণ আপনাকে আমি দিদির মতোই শ্রদ্ধা করি। আপনি একজন খুব সিনসিয়ার টিচার ছিলেন। আপনার এই সিনসিয়ারিটিকে আমি সম্মান জানাই। আর আপনি রিটায়ার করলে আমাদের ম্যাচিং দিদি যে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে, সেটা কি আমাদের কাছে কম কষ্টের, কম দুঃখের? আমি চাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের কাছে আমি এই প্রার্থনাই করি। পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন। নিমেষে নিমেষে নব পরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়ে। আসনি বিজয়ী এলে সখা হয়ে, হেসে হরে নিলে মনোপ্রাণ। রাজাসনে বসি
অহনিক রাজা, রাজা হলে বসি হৃদয়ে। তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়ে। আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে। হলে পরিজন চির পরিচয়ে, পুনঃ পাব তার দর্শন। এ নহে পথের আলাপন। পাঠভবনের শিক্ষিকা হিসাবে স্বরূপা ছিল আমার সমসাময়িক। ছাত্রছাত্রীরা স্বরূপাকে যেমন ভয়ও করত, তেমন ভালোবাসত। ছাত্রছাত্রীদের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে ওর তীক্ষ্ণ নজর ছিল। সুন্দর হস্তাক্ষরে ওর খাতা কারেকশন করা ছিল দেখবার মতো। আগে যখন আমরা হাতে লিখে রিপোর্ট তৈরি করতাম, ওর রিপোর্ট তৈরি আমাকে মুগ্ধ করত। ওর অবসরকালীন জীবন সুন্দর ও আনন্দময় হোক, ও ভালো থাকুক এই কামনা করি। Swarupadi, the very name in our school, conjures up the picture of a strict disciplinarian and a formidable teacher. But this is not her true image at all. Beneath this facade, one will find a heart that is soft, bubbling with love for children. In fact, she knows very well the children of the morning section. So, if you see her scolding them severely on occasions, you should know that she is being cruel only to be kind. In the course of our interaction, when she was a teacher's representative, and when I started teaching in the morning section, I got to know her better. I discovered that she is an icon where systematic work is concerned. When anything was demanded from her department, she had it ready much in advance. Perfection and efficiency are her trademarks. This has been evident not only in the management of her classes, but also in the immaculate paperwork she maintained. Her sincerity and dedication to school is to be seen, to be believed. Though she came to school early in the morning, she never left it, even for a day, before 2 p.m. She was always there when any problem arose and ready to lend a helping hand. Swarupa, I remember the long chats in the portico regarding personal and professional life. One thing good I can say is that I did not have to see the empty portico anymore. Stay well, enjoy the new chapter in life, enjoy your retired life. চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে। চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে। তাদের আমি চাবো, তারা আমায় চাবে। জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে। জীবন আমার পলে পলে এমনি ভাবে। দুঃখ সুখের রঙে রঙে রঙিয়ে যাবে। রঙের খেলার সেই সভাতে খেলে যে জন সবার সাথে। রঙের খেলার সেই সভাতে খেলে যে জন সবার সাথে। তারে আমি চাবো, সেও আমায় চাবে। জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে।
দীর্ঘদিন একসাথে কাজ করেছি। খুব গুছিয়ে কাজ করতো ও। সিলেবাস ঠিক করা, প্রশ্নপত্র কেমন হলে ভালো হবে, সবই আমি আর ও একসাথে আলোচনা করে করতাম। বাইরের গাম্ভীর্যের আড়ালে ওর একটা কোমল মন ছিল। সেটা যারা ওকে কাছ থেকে দেখেছে তারাই বুঝতে পারত। ছাত্রছাত্রীদের খুবই ভালোবাসত। কি করলে ওদের উন্নতি হবে সেই নিয়ে সবসময় ভাবত। কর্মজীবনী শেষে সবাইকেই একদিন অবসর নিতে হয়, কিন্তু এই লকডাউনের মধ্যে ও অবসরে চলে যাওয়াতে ওই দিন ওর সঙ্গে আমাদের কারোরই দেখা হলো না। এটা আমাদের সবারই আক্ষেপের বিষয়। ভালো থাকিস স্বরূপা, তোর অবসর জীবন ভালো কাটুক এই প্রার্থনা করি। পাঠভবনে জয়েন করার প্রথম দিনের কথা আমার মনে পড়ে, যেদিন স্বরূপাদির সাথে খুব অদ্ভুতভাবে আমার পরিচয় হয়েছিল। প্রথম দিন ক্লাস নিতে গেছি, রুম নাম্বার 12 7D। বাইরে অপেক্ষা করছি, ক্লাসের বাইরে অপেক্ষা করছি। এমন সময় হঠাৎ ক্লাসের ভেতর থেকে রাশভারী এক মহিলার গলার আওয়াজ আমার কানে আসতেই আমি চমকে উঠলাম। কিছুক্ষণ বাদে স্বরূপাদি, মানে তখন জানতাম না যে উনি স্বরূপাদি, দেখলাম সুবেশা এক মহিলা ক্লাসের ভেতর থেকে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। এক নজর দেখেই মনে হলো বেশ স্ট্রিক্ট। সাথে সাথে আমার স্কুল জীবনের এক রাগী শিক্ষিকার সাথে তাকে তুলনা করে ফেললাম। স্বরূপাদিকে খুব কাছ থেকে আমি চিনতে পারি যখন স্বরূপাদি মর্নিং সেকশনের টিচার ইনচার্জ পদে নিযুক্ত হন। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি, আমাদের চলার পথ একসাথে, অনেক দিনের, বহু দিনের আমাদের চলার পথ। স্বরূপাদি সম্বন্ধে কিছু কথা বলতেই হয়। সেগুলো হলো ভীষণ নিখুঁত, নিপুণ সমস্ত কাজ, ভীষণ মেথডিক্যাল, ভীষণ সিস্টেম্যাটিক ছিলেন, ভীষণ অর্গানাইজড, যা আমাকে মুগ্ধ করত। যেগুলো বহু সুন্দর স্মৃতি স্বরূপাদির সাথে জড়িয়ে আছে। ভালো থেকো স্বরূপাদি। প্রায় একই সময়ে একই বিষয় নিয়ে বাংলা পড়াতে এসেছিলাম আমি আর স্বরূপা। আমি আফটারনুন সেকশনে, স্বরূপা মর্নিং। তাই স্বাভাবিকভাবেই সেই শুরুর দিকটায় খুব যে যোগাযোগ ছিল তা নয়। তারপর আস্তে আস্তে সম্পর্ক ঘনীভূত হয়েছে। আমি মর্নিংয়ে স্বরূপারই অনুরোধে কিছু ক্লাস নিতে এসেছি, আর তারই পাশাপাশি আমাদের যে পরিচালনা সমিতি, ম্যানেজিং কমিটি, সেখানেও কাজ করেছি একসঙ্গে। এই দীর্ঘ পথ একসঙ্গে চলতে চলতে আমাদের সম্পর্কের অনেকগুলো স্তর বিন্যাস হয়েছে। স্বরূপা তার ডিসিপ্লিন, তার কাঠিন্য নিয়ে যে একটা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্যের স্বরূপ নির্মাণ করেছিল, সেখানে তাকে কোথাও সমীহ করেছি, হয়তোবা শ্রদ্ধাও করেছি, শিখেছি অনেক কিছু। বিষয়গত দিকেও দুজনের কাছ থেকেই অনেক কিছু শিখে সমৃদ্ধ হয়েছি। আর অবাক বিস্ময় দেখেছি ওর শৃঙ্খলা, ওর কর্মক্ষমতা। আর ম্যানেজিং কমিটিতে বসে অথবা অন্যান্য ক্ষেত্রেও নানা বিষয়ে আমাদের হয়তো কখনো কখনো মতান্তর হয়েছে, কিন্তু সেই মতান্তর মনান্তরের ক্ষেত্রে পৌঁছয়নি। নিজের আদর্শে আমরা হয়তো অবিচল থেকেছি, নিজের বিশ্বাসে স্থিত থেকেছি, এবং সেখানে সংঘাত অনিবার্য হয়েছে, কিন্তু তবু একে অন্যের মতকে শ্রদ্ধা করেছি, একে অন্যের কাছে স্বচ্ছ থেকেছি। আর এরই সমান্তরালে একটা অম্লমধুর ব্যাপারও আছে আমাদের সম্পর্কের। আমি স্বরূপাকে ছোট করে সরু বলে ডাকতাম, আর তারই সঙ্গে প্রায় ধ্বনি সাম্য রক্ষা করে ও একটা মিষ্টি নামে আমাকে ডাকতো, কোনো একটা মনুষ্যতর প্রাণীর নামে, সেটা প্রকাশ্যে বলা যাবে না। এই সবকিছু নিয়ে আমাদের দুজনের কর্মজীবন একটা সময় তো সবকিছুতেই ছেদ পড়ে। স্বরূপা আজকে তার কর্মজীবন পরিসমাপ্ত করলো, আর কয়েকটি বছর পরে আমিও। কিন্তু আমাদের এই দীর্ঘ চলার পথের প্রত্যেকটা মুহূর্তই মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে।
রবীন্দ্রনাথ সোনারকাঠি প্রবন্ধে এক জায়গায় বলেছেন, সমুদ্র পাড়ের রাজপুত্র মানুষের মনকে সোনারকাঠি ছুঁয়ে জাগিয়ে দেয়। এটা তার ইতিহাসে চিরদিন ঘটে আসছে। আজকের এই বিশেষ দিনটিতে কি বলবো ভাবতে গিয়ে লাইনটি আমার মনে এলো। মনে হলো শিক্ষক শিক্ষিকাদের হাতেই আছে সেই সোনার কাঠি। তাদের স্নেহে শাসনে ছোট্ট ছোট্ট সুকুমার মনের কুঁড়িগুলি খুলে যায়। দীর্ঘদিন নিরলস পরিশ্রম করে শিক্ষক শিক্ষিকারা যখন কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন, তখনও তাদের সোনার কাঠির স্পর্শটুকু থেকে যায়, যার আলোয় পথ চলার পাথেয় পায় ছেলেমেয়েরা। দীপা, মণিমালা, স্বরূপা এরা প্রতিদিন নিজেদের উজাড় করে পাঠভবনের ছেলেমেয়েদের পূর্ণাঙ্গ মানুষ হবার পথে এগিয়ে দিয়েছেন। এদের অবসর গ্রহণের মুহূর্তে প্রাক্তন শিক্ষিকা হিসেবে আমি জানাই অকুণ্ঠ ভালোবাসা ও অনিঃশেষ শুভকামনা। প্রার্থনা করি এদের প্রত্যেকের অবসর জীবন যেন স্বচ্ছন্দ, মসৃণ ও আনন্দময় হয়ে ওঠে। শুভার্থী দেবীদি। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নবদূর আশায় আগে চলে যায়, নবদূর আশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া অশেষ বাসনালয়ে ভাঙা বন, অশেষ বাসনালয়ে ভাঙা বন, প্রাণপণ কাজে পায়ে ভাঙা ফল, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা, হৃদয়ে হৃদয়ে আধু পরিচয়, আধুখানি কথা সঙ্গ নাহি হয়, হৃদয়ে হৃদয়ে আধু পরিচয়, আধুখানি কথা সঙ্গ নাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধু বিশ্বাসে, লাজে ভয়ে ত্রাসে আধু বিশ্বাসে, শুধু আধুখানি
ভালোবাসা শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করে খেলা। আনমনা যেন দিক বালিকার, আনমনা যেন দিক বালিকার। ভাসানো মেঘের ভেলা, ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালের কোন আনন্দে, যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালের কোন আনন্দে। সকালে ধরানো আমের মুকুল, ঝরানো বিকাল বেলা, ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিন শেষে, তার হাতে দিয়ে আমার ছন্দ কোথা যায় কে জানে সে। লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলে হারায়, যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলে হারায়, যেন যেন। চিরদিন আমি পথের নেশায় পাথে করেছি খেলা। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। আনমনা যেন দিক বালিকার, আনমনা যেন দিক বালিকার। ভাসানো মেঘের ভেলা, ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। স্বরূপা মিস আমার ক্লাস 5, 6 আর 7-এর বাংলা টিচার ছিলেন। খুব ভয় পেতাম কারণ খুব কড়া ছিলেন, কিন্তু খুব ভালো বাংলা পড়াতেন। অন্ততপক্ষে আমার যে বাংলার ভিতটা সেটা স্বরূপা মিসই তৈরি করেছিলেন। মনে আছে আমি খুব লক্ষ্য করতাম যখন ক্লাসে আসতেন, সাদা শাড়ি, সবুজ পাড়, সবুজ ব্লাউজ, সবুজ গলার হার, সবুজ কানের দুল, হলুদ শাড়ি, হলুদ ব্লাউজ, হলুদ গলার হার, হলুদ কানের দুল, খুব কালার কোঅর্ডিনেটেড হয়ে আসতেন। মানে পাঠভবনে পড়ে যে দুটো ভাষাই সমানভাবে শেখা যায় এবং দুটো ভাষাতেই সহজভাবে বলা, লেখা এবং নিজেকে প্রকাশ করা যায়, পাঠভবন ছিল বলেই সেটা জানতে পারি। এবং স্বরূপাদির মতো টিচাররাই, বাংলা টিচাররা কখনো বলতেন না যে শুধু বাংলা পড়ো, ইংরেজি পড়বে না। ইংরেজি টিচাররাও কখনো বলতেন না ইংরেজিটাই ভালো, ইংরেজিটার উপরেই জোর দাও, বাংলার উপর জোর দিতে হবে না।
সেটা পাঠভবনের একটা ইউনিক ব্যাপার ছিল, মনে হয় এখনও আছে। পরবর্তীকালে যখন ক্লাস 11-12-এ উঠি, কোনো পড়াশোনাই করতাম না। ক্লাস 11-12-এর বাংলা যথেষ্ট কঠিন ছিল, ক্লাসে খুব একটা মন দিতাম না, কিন্তু স্বরূপাদির মতো টিচার ছোট ক্লাসে ছিল বলে হাতের লেখাটা, হাতের বাংলা ভাষাটা মোটামুটি একটা দাঁড়িয়ে গেছিল। স্বরূপাদির মতো টিচারের দেওয়া ফাউন্ডেশন আর রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন, এই দুটো দিয়ে মোটামুটি বাংলা পরীক্ষায় একটা ঠিকঠাক নম্বর এসে যেত। স্বরূপাদি রিটায়ার করছেন। থ্যাংক ইউ ফর এভরিথিং মিস, ভালো থাকবেন, অল দ্য বেস্ট। আমার কাছে শুনেছিলাম স্বরূপা মিস খুব রাগী, ক্লাস 5-এ উঠলাম, শুনলাম স্বরূপা মিস ক্লাস টিচার, বেশ ভয়ে ভয়ে ক্লাসে যেতাম, ভাবতাম এই বুঝি বোকা দিল, ক্লাস ভর্তি সব বন্ধুদের কাছে। কিন্তু না, তার হলো না। তোমার একটা কথা বলি চুপি চুপি, তোমার শাড়ি, তোমার টিপ কি সুন্দরই বা লাগে তোমায় দেখতে। ক্লাসে কি দেখা হতো তোমার সাথে, এবার কি আসবে আমাদের ক্লাসে আমাদের সাথে দেখা করতে? হয়তো বা দেখা হলো কোনো স্কুলের ফাংশানে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার নমস্কার নেই। স্বরূপা মিস ছোটোবেলায় এই নামটার সাথে সমার্থকভাবে আরেকটি নাম উচ্চারিত হতো, সেটা হচ্ছে পারমিতা মিস। আমরা পাঠভবনে যারা পড়েছি তারা সবাই জানি যে এনারা দুজন দুই দুর্দণ্ড প্রতাপ বাংলা এবং ইতিহাস শিক্ষিকা। প্রাথমিকভাবে স্বরূপা মিসকে দেখে একটা আগ্রহ জন্মাতো, কারণ মিস জামা কাপড়ের সঙ্গে ম্যাচ করে করে গয়না পরে আসছে। সেই আগ্রহটা কিছুটা ভয় রূপান্তরিত হতো যখন মিস কী হচ্ছে বলে বকতে শুরু করতে। 6-7-এ আমাদের সেকশনের বাংলা শিক্ষিকা ছিলেন স্বরূপা মিস, এবং ক্লাসে আমি যেহেতু বরাবর একটু ভালো ছিলাম বাংলায়, আমার লেখা ওনার পছন্দ হতো, তাই অনেক সময় হয়েছে যে গোটা ক্লাসের সামনে আমি কোনো রচনা লিখেছি সেটা উনি নিজে পড়ে শুনিয়েছেন। ওই বয়সে সেটা একটা বিশাল ব্যাপার ছিল। আর এই জন্যে কিন্তু শাস্তিতে কোনো ছাড় ছিল না। একবার বই আনতে ভুলে গেছিলাম বলে আমরা বেশ কয়েকজন ডাবল পিরিয়ডে ক্লাসের বাইরে দাঁড়িয়েছিলাম। 40 মিনিট করে বোধহয় ক্লাস হতো, মানে 1 ঘন্টা 20 মিনিট আমরা ক্লাসের বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ ওই বইটা সেদিন আমরা আনতে ভুলে গেছিলাম। আর উনি খোঁজ রাখতেন কে কোন কোন বিষয়ে কম নম্বর পেয়েছে। যদি কাউকে অন্য কোনো টিচারের ক্লাসেও অমনোযোগী দেখতেন, তাহলে উনি সেই টিচারের পারমিশন না নিয়েই ক্লাসের মধ্যে ঢুকে বলতেন, এই এত কথা বলছো কেন, ওই সাবজেক্টে তো এত পেয়েছো। তো সুতরাং ওনার কি বলবো, আশকারা দেওয়াটা না, ওনার প্রশংসাটাও যেরকম মনে আছে, ওনার বকুনিটাও সেরকম হাড়ে হাড়ে মনে আছে এখন। নমস্কার, আমি শাওন বলছি। আমি ক্লাস 6-এ পড়ি। আমি স্বরূপা মিসের সম্পর্কে কিছু কথা লিখেছি, ওইগুলোই আমি এখন বলতে চাই। তখনও আসেনি বাড়িতে, প্রাইমারিতেই পড়ি। দিদিকে প্রায় জিজ্ঞেস করতাম যে হাই স্কুলে সব থেকে রাগী মিস কে, আর উত্তরে বারবার একই নাম শুনে ভীষণ ভয় পেতাম, স্বরূপা মিস। অবশেষে এসে উঠলাম ডেল্টা হাউসে। প্রথম দিন ক্লাসে গিয়ে জানতে পারলাম যে আমাদের বাংলা পড়াবেন সেই ভীষণ রাগী স্বরূপা মিস। মনে মনে প্রমাদ গুনলাম। পরদিন থেকে শুরু হলো ক্লাস। ক্লাসে ঢুকে যিনি আমাদের স্বরূপা মিস বলে পরিচয় দিলেন, সত্যি বলছি তাকে দেখে একটু ভয় তো পেয়েছিলামই। গলায় ধরা ফোনের ব্যাগ আর হাতে বহু পুরনো একটা ডায়েরি, মাথায় খোপায় ফুল আর একজোড়া ভীষণ উজ্জ্বল চোখের সামনে বসানো এক সোনালী ফ্রেমের চশমা। এই আমাদের স্বরূপা মিস। কিছুদিন ক্লাস করার পরই বুঝে গেলাম কি কি জিনিস না করলে আমাদের ঘোর বিপদ হতে পারে। প্রথমবারে 3 পাতার হাতের লেখা জমা না দেওয়ার মানে পরের দিন তার দ্বিগুণ লিখে জমা দেওয়া। রোজ বাংলা বই আর আমার খাতা না আনলে যে ক্লাসের বাইরে সবার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, সেটা বুঝতেও বেশি সময় লাগলো না। ফাউন্টেন পেন ছাড়া অন্য কোনো পেন হাতে তোলার সাহসও পেতাম না আর আমার বাংলা ক্লাসে। কিন্তু ক্লাসে পড়ানোর সময় ওনার বলা কথাগুলো বা বিভিন্ন কবিতার দুরূহ পংক্তি অর্থ যে কিভাবে মাথার পেছনে ফেভিকলের মতো চিপকে যেত, তা 1 বছর অন্তত বুঝে উঠতে পারিনি। একেবারে ভিতর থেকে যেন উপলব্ধি করতে পারতাম কবিতা বা গল্পগুলোকে। কবি এবং কবিতা সম্পর্কিত যে ইতিহাস, তা তিনি এত ভালো করে বোঝাতেন যে মনে হতো চোখের সামনেই ঘটছে ঘটনাগুলো। ধীরে এক
আশ্চর্য ভালো লাগা তৈরি হয়ে গেল মিস আর মিসের বাংলা ক্লাসের প্রতি। একরকম অপেক্ষাই করে থাকতাম যেন মিস আসতে একটু দেরি করলেই আর তর সইতো না, ডাকতে চলে যেতাম অফিস রুমে। ওনার মুখেই গল্প শুনেছিলাম ছোটবেলায় মিস নাকি গাছে চড়তেন খুব, কেউ বকলেও শুনতেন না। এরকম আরো অনেক গল্প শোনার ইচ্ছে ছিল, কিন্তু আর হয়তো সময় নেই। মিস আমাদের ছেড়ে স্কুল থেকে চলে যাচ্ছেন, আর বাংলা কাজগুলোর টেবিলের উপর বই, আমার খাতা, হাতে লেখার খাতা সাজিয়ে বসতে হবে না। উনি ক্লাসে উঠলে সিট দ্বারা সোজা করে বসে দেখাতে হবে না যে আমরা এতক্ষণ মোটেই আওয়াজ করিনি, বরং হাতে লেখা লিখছিলাম। সেই রোজকার বকুনি আর তারপর উপহার হিসেবে এক কঠিন পাঠ্যের সহজ সাবলীল পাঠোদ্ধার সবকিছু ভীষণ মনে পড়বে। মনে পড়বে কিভাবে আমাদের ডিসিপ্লিন শেখানোর জন্য কোনটা ঠিক কোনটা ভুল যাতে বুঝতে পারি, তার জন্য কত রকম শাসন করেছিল উনি। এই ছিল আমার বক্তব্য। আশা করি আপনি খুব ভালো থাকবেন ও সাবধানে থাকবেন, এবং পারলে প্লিজ আমাদের আবার ক্লাস নেবেন। টাটা। স্বরূপা মিস এমন একজন মানুষ, আমার ধারণা তাকে নিয়ে কথা বলতে গেলে আমাদের আগের ব্যাচ, আমাদের পরবর্তী ব্যাচ যারা আজ অব্দি তাকে পেয়েছেন, সবাই একটা কথা বলবেন, মিস ভীষণ রাগী, মিসকে দেখলে ভীষণ ভয় লাগতো, মিস মানেই একটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু এটা ঠিক, হ্যাঁ ভয়ঙ্কর ব্যাপার বটেই, অন্তত আমাদের কাছে তাই ছিল। কারণ আমরা যখন আমাদের ব্যাচটার মেইনলি আমাদের সেকশনটা যেটা হয়েছিল যে প্রাইমারি থেকে হাই স্কুলে ঢুকলাম, ক্লাস 5-এ এসে প্রথম বাংলার টিচার স্বরূপা মিস। মানে একটা নতুন বাড়িতে যাওয়ার মতো অভিজ্ঞতা, হাই স্কুলে যাওয়াটা, নতুন সব কিছু, হঠাৎ করে মনে হলো বড় হয়ে গেলাম। এবং বড় হওয়ার সাথে সাথেই প্রথম যিনি বাংলার মিস হিসেবে এলেন তিনি স্বরূপা মিস। সুতরাং প্রথমে একটা ভয় ডেফিনেটলি কাজ করে। সেই ভয়টা অনেক জায়গায় অনেক সময় হয়েছে, মানে প্রেয়ার লাইনে যেমন ঠিক করে জুতো ঠিক না থাকলে, মানে জুতো পরিষ্কার না থাকলে, লেন্স না বাঁধা থাকলে, সোজা হয়ে দাঁড়িয়ে আমার মধ্যে আলো আলো না গাইলে, লাইন ভেঙে বেরিয়ে গেলে, এসব হলে তো মিস বকা দিতেনি। তাছাড়া বাংলার ক্লাসে ব্যাকরণে এধার থেকে ওধার হলে, র্যাপিড রিডার এধার থেকে ওধার হলে, ঠিক করে উচ্চারণ না করতে পারলে, এগুলো তো সবারই বোধহয় হয়েছে। তবে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় মিসের আর একটা ব্যাপার আমার কাছে ভীষণ আকর্ষণীয় ছিল। মর্নিং স্কুল, সকালবেলা ক্লাস, মিসটি কি করে ওরকম সুন্দর করে পরিপাটি করে সেজে আসতেন, সব কিছু ম্যাচিং। এটা আমি আজ অব্দি না, মানে আমার তখনও অত ছোটবেলাতেও আমার তখন মনে হতো, মানে আমি 95-এর কথা বলছি, তখন আমার মনে হতো যে বাবা সকালবেলা উঠে, এমনকি শীতকালে শালটাও ম্যাচিং, মানে লিপস্টিক ম্যাচিং, টিপ ম্যাচিং, শাড়ি ম্যাচিং, ব্লাউজ ম্যাচিং, শল ম্যাচিং, এমনকি অনেক সময় মিসের চশমার ফ্রেমগুলো পর্যন্ত কালার টু কালার ম্যাচ থাকতো। তোমার তখন ওটা বিস্ময় লাগতো, আজও আমার ওটা বিস্ময় লাগে যে সকালবেলা উঠে মিস কি করে পারেন এটা করতে। তবে হ্যাঁ, টিচাররা অনেক কিছুই পারেন, অনেক অসাধ্যই সাধন করতে পারেন। আর এমন কিছু মানুষ হন যারা খানিকটা ওই তরমুজের মতো, মানে ওপরটা খুব শক্ত, মনটা খুব নরম। আর এই কথাটা যে স্বরূপা মিসের ক্ষেত্রে ভীষণভাবে খাটে, সেটা এখন এই বয়সে এসে বুঝতে পারি। যখন আমরা মর্নিং থেকে আফটারনুনে চলে গেলাম বা স্কুলের থেকে বেরিয়ে গেলাম, পরবর্তীকালে যতবার স্কুলে গেছি মিসের সঙ্গে দেখা হয়েছে, তখন যে হাসিটা মিসের মুখে দেখেছি, তার সঙ্গে কিন্তু ক্লাস 5-এর সেই স্বরূপা মিসের সত্যি কোনো মিল নেই। ঠিক মনে হতো দুটো আলাদা মানুষ। এবং সেই কারণেই মানে পাঠভবন আজও পাঠভবন, কারণ পাঠভবনের একটা অদ্ভুত ব্যালেন্স আছে। মানে কোথাও মেসেদের যেখানে শক্ত হওয়ার দরকার, মেসেরা সেখানে ভীষণ শক্ত, আর কোথাও নরম থাকার যখন দরকার তখন ভীষণ নরম থাকতে পারে না আমাদের স্কুলের টিচাররা। তার মধ্যে স্বরূপা মিস অন্যতমা। আর একটা বিষয় ডেফিনেটলি ভীষণ মনে পড়ে, পরীক্ষার ইনভিজিলেশন। মানে আমার মনে আছে পরীক্ষার ইনভিজিলেশনে যদি কেউ পরীক্ষায় মানে জাস্ট বেরিয়ে বললো জানিস আজকে আমাদের ছিলেন স্বরূপা মিস, মানে গেল, মানে একটুও চিটিং কেউ করতে পারেনি, একটুও হল কালেকশন করা যায়নি। আর আই এম শিওর এটা আমি শুধু আমার একার ব্যাচের কথা বলছি না, ব্যাচ আফটার ব্যাচ আজ অব্দি যারা পাঠভবনে পড়ছে প্রত্যেকেরই বোধহয় একরকমের অভিজ্ঞতা। কিন্তু তবুও আরও একবার বলি, মিস ভালো থাকবেন। আমরা প্রত্যেকে হয়তো আপনার মনের মতো ছাত্রছাত্রী হয়ে উঠতে পারিনি, প্রত্যেকে বাংলায় প্রচুর নম্বর পেতে পারিনি, কিন্তু হ্যাঁ আপনারা অভ্যন্তরীণ যে শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেছিলেন, আই এম শিওর পাঠভবনের প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে সেটা রয়েছে। ভালো থাকবেন মিস। টিফিন বিরতি শেষ হয়ে যাওয়ার পরেও তিনতলার করিডোরে খেলতে থাকা কয়েকটা ছেলে যেরকম একজন মানুষকে দেখি ঊর্ধ্বশ্বাসে ক্লাসের দিকে দৌড়তো, ঠিক তেমনই তাদের মধ্যে কারোর মনে বাংলা ভাষার প্রতি বা বাংলা সাহিত্যের প্রতি যে গভীর আসক্তি, সেটা জাগিয়ে তুলতেন একজন মানুষই, স্বরূপা মিস।
স্বরূপা মিস বললেই আমার প্রথমেই মনে পড়ে না যে তিনি খুব রাগী ছিলেন। আমার মনে পড়ে এমন একজন শিক্ষিকাকে যিনি কোনো একটা পংক্তি, কবিতার কোনো একটা অংশ বা কোনো একটা উপমাকে বিশ্লেষণ করার জন্য ব্যক্তিগত জীবন থেকে উদাহরণ তুলে আনতেন। যেমন, পরের বেদনা সেই বোঝে শুধু যেজন ভুক্তভোগী, রোগ যন্ত্রণা সে কবু বোঝেনি হয়নি যে কবু রোগী। এই লাইনটাকে বিশ্লেষণ করার ক্ষেত্রে উনি নিজের ব্যক্তিগত জীবনের একটা বিয়োগের কথা বলেছিলেন। খুব ভালো থাকবেন স্বরূপা মিস। আমার বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা, বাংলা ভাষার প্রতি অনুরাগের জন্ম দেওয়া এবং তাকে পালন করার মূলে যারা যারা রয়েছেন তাদের মধ্যে আপনি পুরো ভাগে। আমার প্রণাম জানালাম আপনাকে। খুব খুব ভালো থাকবেন। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি হারান্দার বাসে করে যাওয়া আসা করতাম, এবং আমার মনে আছে স্বরূপা মিস এবং পারমিতা মিস আমাদের বাসে করে স্কুলে যেতেন। এবং প্রত্যেক দিন সকালে স্কুল বাসে ওঠার সময় আমি আগে চেক করে নিতাম যে ওনারা গল্প করছেন না ঘুমিয়ে আছেন না কি করছেন, এটা আগে দেখে নিতাম। তারপরে ঠিক করতাম যে স্টোন পেপার সিজার কাট খেলবো না বুক ক্রিকেট খেলবো না কি করবো, এগুলো ঠিক করতাম। তো এটা আমার স্কুল জীবনের খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আর একটা জিনিস আমার মনে আছে, ক্লাস 7-এ একদিন আমি ফাউন্টেন পেন নিয়ে যেতে ভুলে গেছিলাম, এবং আমি এক্সপেক্ট করেছিলাম, আমি ভেবেছিলাম মানে আর কিছু আমার করার নেই। সেদিনটাই হয়তো স্কুলের লাস্ট দিন। সর্বমস্কে খুব ভয় পেতাম, তো কি হবে, হয়তো আমাকে স্কুল থেকে বার করে দেবে, বা মিস ক্ষমা করলে হয়তো স্কুল ক্লাস থেকে বার করে দেবে, নাহলে ওই দিন আমি গেলাম। আর ওই দিন সকাল থেকে হার্টবিট আমার দ্রুত লয়ে 3 তাল। তো মিস ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে আমি মিসকে বলি যে মিস আজকে না আমি পেনটা আনতে আমি ভুলে গেছি, আর কোনোদিন এরকম হবে না। আরেকটা কি, স্বরূপা মিসকে আমরা কখনো ম্যানেজ করার সাহসী আমরা নিই, মানে সাহসী পেতাম না, কারণ স্বরূপা মিসকে ম্যানেজ করা দূর কি বাত। তো মিসকে এরকম বলতে যখন আমি গেছি, যখন আমি বললাম, মিস তখন আমার দিকে একবার কটমট করে তাকিয়ে উনি বললেন কেন কেন আনতে ভুলে গেছো? আমি বললাম যে মিস জানি না, মানে কোনোভাবে ভুলটা হয়ে গেছে। তারপরে মিস যেটা করলেন ওটা আমার অনেক দিন মনে থাকবে। মিস আমাকে বললেন ঠিক আছে আজকে তাহলে পেন্সিল দিয়ে লেখো। মানে স্বরূপা মিস আমাকে কোনো রকম শাস্তি আমাকে দিলেন না। সেই দিন থেকে স্বরূপা মিসের ব্যাপারে আমার পারসেপশন পুরো চেঞ্জ হয়ে গেছিল। মানুষটা যেমন স্ট্রিক্ট তেমনই যে ফ্রি, সেটা আমরা জেনেছিলাম ক্লাস 10-এর পরে। মার্লিন পার্কে যখন মিসের সঙ্গে আমাদের দেখা হতো তখন আমরা বুঝেছিলাম মানুষটা স্ট্রিক্ট এবং ফ্রি। আমি খুব লাকি যে ওনার মতন একজন মানুষকে আমার শিক্ষিকা হিসেবে পেয়েছি এবং শিখেছি অনেক কিছু। স্বরূপা মিসকে যেসব স্টুডেন্টরা পেল না, ইটস দেয়ার ব্যাড লাক। হ্যালো মিস, আমি অনরণ্য, 2000 মাধ্যমিক 2002 উচ্চ মাধ্যমিক পাঠভবন থেকে। শুনলাম স্বরূপা মিস আপনি রিটায়ার করছেন। কত সময় পেরিয়ে গেল সেটাই ভাবছি। ক্লাস 6-এ পড়তাম আপনার ক্লাসে, ওই 1 বছরই পড়ার সুযোগ হয়েছিল। গ্রামারটা খুব ভালো শিখিয়েছিলেন মিস। লিটারেচারটা আরেকটু শিখতে পারতাম যদি আরও পরের বছরগুলো আপনাকে পেতাম। খুব একটা ভালো স্টেনোগ্রাফার ছিলাম না বলে ডিকটেশন নিয়ে নোটস নেওয়া আমার দ্বারা হতো না, তাই বাংলার লিটারেচারটা আমার খুব একটা শেখা হয়ে ওঠেনি। আপনি থাকলে হয়তো ভালোভাবে শিখতে পারতাম। খুব বকা খেতাম আপনার কাছে, কথা বলতাম ক্লাসে, হোমওয়ার্ক না করার জন্য বকা।
কিন্তু ডেফিনেটলি একটা জিনিস আজকে বুঝতে পারি, সেই বকাগুলোর পেছনে কত ভালোবাসা ছিল। এই সেদিনও আপনার সঙ্গে স্কুলে দেখা হলো, ফেব্রুয়ারি মাসে গেছিলাম, তখনই শুনলাম আপনি রিটায়ার করছেন। দেখা হলো, খুব ভালো লাগলো। সেদিনও একটু হালকা বকা খেয়েছি। আরেকটা জিনিস খুব মনে পড়ে আপনার ক্লাস 6-এ পড়তাম তখন আমি। একটা ঘটনা, আমাদেরই একটি বন্ধু ক্লাসে কিছু ঘটনা নিয়ে কথা বলেছিল, নিজেদের মধ্যে কথা বলছিল। আপনি তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিলেন কী কথা, কী নিয়ে কথা হচ্ছে। তার মুখ থেকে শুনেছিলেন আপনি যে রাজ কাপুরের একটা বিতর্কিত সিনেমা নিয়ে সে ক্লাসে আলোচনা করছিল, একটা বিতর্কিত দৃশ্য। তখন আমাদের সেইটা বোঝার বয়স হয়নি যে ওটা কেন বিতর্কিত, কী ব্যাপার। কিন্তু সেই দিন আপনি সেই ছেলেটিকে বা তার সঙ্গে যে কথা বলছিল তাদের কাউকে বকা দিয়ে বা দাঁড় করিয়ে বা ক্লাসের বাইরে বার করে না দিয়ে তাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন যে সেই চিত্রায়নটা মধ্যে কোনো বিতর্ক বা নোংরামি বা কিছু নেই। সেটা যে কত পূর্ণ এবং পরিষ্কার জিনিস, সেটা বোধহয় আপনিই পারতেন। অন্য টিচার, অন্য কেউ হলে হয়তো বকা দিয়ে ক্লাস থেকে বার করে বা হেডমিস্ট্রেসের কাছে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া, এগুলো করতো। কিন্তু আপনি যেটা করেছিলেন সেটা আজও মনে পড়ে এবং আজও বুঝতে পারি যে আমরা কাদের কাছে শিক্ষা পেয়েছি। কি অপূর্ব উপস্থাপনা এবং ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া, ব্যাপারটা যাতে আমাদের মনের মধ্যে কোনো খারাপ প্রভাব না ফেলে, সেসবের ব্যাপার এগুলো আপনাদের কাছ থেকেই শেখার। যাই হোক, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই করোনা থেকে সাবধানে থাকবেন। অনেক শুভেচ্ছা, অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার। প্রণাম নেবেন, ভালো থাকবেন। আমার নাম রূপকথা, আমি 7ম শ্রেণী বিভাগ ঘয়ে পড়ি। 5ম শ্রেণীতে উঠে স্বরূপা মিসের সাথে আমাদের প্রথম সাক্ষাৎ হয়। স্কুলে, স্কুল বাসে তার সম্বন্ধে নানা গল্প শুনতাম। অন্য বিভাগের বন্ধুদের থেকে শুনতাম তার পড়ানোর প্রশংসা। স্বরূপা মিসের পড়ানোর সাথে আমাদের পরিচয় হয়নি তখনও। আমরা মনে মনে ভীতি এবং শ্রদ্ধা মিশ্রিত তার একটি মূর্তি গড়ে তুলেছিলাম। 6ষ্ঠ শ্রেণীর প্রথম দিন যখন জানতে পেরেছিলাম এস.সি. অর্থাৎ স্বরূপা চক্রবর্তী আমাদের বাংলা নেবেন, তখন অনেকে যেমন খুশি হয়েছিল, অনেকে ভয়ও পেয়েছিল খুব। যত তার পড়ানোর ভঙ্গিমার সাথে পরিচিত হতে লাগলাম, তত আমাদের মন থেকে ভয়ও কেটে যেতে লাগলো। এতদিন ধরে তার যে শ্রদ্ধার্হ দিকটা মনে এঁকেছিলাম, তা দিন দিন আরো স্পষ্ট হয়ে উঠতে লাগলো। তার পড়ানো আমাদের মনে দাগ কাটত। কত কঠিন কঠিন বিষয় জলের মতো সহজ করে আমাদের বুঝিয়ে দিতেন তিনি। তার পড়ানো গদ্য পদ্যগুলো বোঝা আমাদের পক্ষে কখনোই কঠিন মনে হয়নি। ওনার পড়ানোর সময় চুপ করে থাকতো গোটা ক্লাস। আমাদের পড়াশোনা নিখুঁত করে তুলতে জুড়ি ছিল না তার। ক্লাসের ওই নিস্তব্ধতা, ওই গুরুগম্ভীর গলা, তার ক্লাসে উপস্থিত থাকার আনন্দ, তার বকাঝকা ইত্যাদি অনুভূতিগুলো আর হয়তো পাবো না। তার নিয়মানুবর্তিতা আমাদের এবং গোটা স্কুলের কাছে শিক্ষণীয় পাঠ হয়ে থাকবে। আশা করি আমরা সবাই তার পরবর্তীতেও স্কুলের সম্মান বজায় রাখতে পারব। আমি সৌমিক সরকার, পাঠভবনের প্রাক্তন ছাত্র, 2005-এর ব্যাচ। বর্তমানে আমি রয়েছি অ্যাডামাস ইউনিভার্সিটিতে, সেখানকার অর্থনীতির অধ্যাপক। স্বরূপা মিস রিটায়ার করছেন পাঠভবন থেকে, এই কথাটা যখন আমি শুনলাম আমার আরেকজন বাংলার অত্যন্ত প্রিয় শিক্ষিকার কাছ থেকে, তখন মনের মধ্যে এত স্মৃতি ভিড় করে এলো যে তার কিছু যদি এখানে এখন বলতে হয় মহাভারত হয়ে যাবে। তো আমি সেই চেষ্টাই করছি না, শুধু একটা গল্প বলি, আমার নিজের একটি অভিজ্ঞতার কথা। তখন ক্লাস 7-এ বোধহয় বাংলায় পাঠ্যপুস্তকের একটা অংশ ছিল, একটা লেখা ছিল মাটির হয়ে, অর্থাৎ কিনা বিভূতিভূষণের পথের পাঁচালীর একটা অংশ। সেটা মিস পড়িয়েছেন, বুঝিয়েছেন, তার সঙ্গে এও বলেছেন যে গরমের ছুটিতে পুরো পথের পাঁচালী বইটা পড়ে আসবে, পুরো পথের পাঁচালী বইটা পড়ে আসবে এবং আমি সেখানে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করব। গরমের ছুটিতে পথের পাঁচালীটা পড়েছি, অপরাজিতারাও পড়ে ফেলেছি এবং বাংলা মাটির সাথে সত্যিকারের সংযোগটা তৈরি হয়েছে। স্কুল
স্কুল খোলার পর দেখলাম যে স্বরূপা মিস বইটা খুলে প্রশ্ন করলেন, পথের পাঁচালী বইটা খুলে প্রশ্ন করলেন, পুরো পথের পাঁচালী বইটা খুলে, সৌমিক ওপর টিনের বাক্সে কী কী জিনিস ছিল, ওপর টিনের বাক্সে কী কী জিনিস ছিল। মিস সেদিন প্রশ্নটা শুনে কেমন লেগেছিল মনে নেই, কিন্তু এখন যখন ফিরে তাকিয়ে মনে পড়ে সেই দিনটার কথা, তখন এটা মনে হয় যে আজকে শর্টকাটের যুগে আপনাদের মতো শিক্ষিকারা চলে যাচ্ছেন, এটা বাংলার শিক্ষাক্ষেত্রের জন্য অপূরণীয় ক্ষতি। আমি কতটুকু শিখতে পেরেছি বা বুঝতে পেরেছি আমি জানি না, তবে এটুকুই বলতে পারি মিস সেদিন আপনারা ছিলেন বলে আজও আমরা আছি। বাংলা এখনো বুঝতে পারি, পড়তে পারি, স্বাদ গ্রহণ করতে পারি। বাংলার মাটির সাথে, শিকড়ের সাথে সংযোগ এখনো বিচ্ছিন্ন হয়ে যায়নি। সেদিন আপনারা ক্লাসে ছিলেন বলে। স্বরূপা মিস বললেই সবার প্রথমে যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে ভয় বা মিস কত রাগী ছিল, কিন্তু আড়ালে যেটা পড়ে যায় সেটা হচ্ছে মিস কত বড় মাপের শিক্ষিকা ছিলেন। মিসের কথা মনে পড়লে আমার মনে পড়ে যায় ক্লাস 7-এ তিনি কত ভালোভাবে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথের কথা ও কাহিনীর কবিতাগুলো। পরে স্নাতক 3য় বর্ষের সময় কিংবা মাস্টার্সের সময় যখন রবীন্দ্র সাহিত্য পড়তে হয়েছে, বারে বারে নিজের স্মৃতিহাত্রে ফিরে গেছি ক্লাস 7-এ পড়া মিসের পড়ানো কথা ও কাহিনীর কবিতাগুলোর কাছে। এতেই বোঝা যায় মিস কত বড় মাপের শিক্ষিকা ছিলেন। ওনার ছাত্রী হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কোথায় না মিস, মানে ওটা কোথায়? স্কুলের আইডি কার্ডটা তো গলায় ঝুলিয়ে আসার কথা, সেটা কোথায়? না মিস, আমি স্কুল বাসে উঠেছিলাম, ওটা পড়ে স্কুল বাসে ওঠার সময় কার্ডটা আমার গলা থেকে খুলে পড়ে যায়, তারপর আমি স্কুল বাসটা ছেড়ে দিয়েছিল। প্রবল ঝাড়। এবং এইটা হচ্ছে আমার স্বরূপা মিসের প্রথম বকা খাওয়ার স্মৃতি। ক্লাস 6-এ প্রথম ওনাকে পাই। আমার দিদিও যেহেতু এই স্কুলেরই ছাত্রী, দিদিকে জিজ্ঞেস করেছিলাম স্বরূপা মিস কেমন। দিদি বলেছিল অসম্ভব ভালো পড়ান এবং ভীষণ জাঁদরেল, খুব রাসবেন। কথাটা কিন্তু সত্যি। ফাউন্টেন পেন দিয়ে হাতের লেখা কি করে পারফেক্ট করতে হয় সেটা স্বরূপা মিস আমাদের শিখিয়েছেন। আর এত ভালো পড়াতেন, লাস্ট বেঞ্চ অব্দি চুপচাপ পিন ড্রপ সাইলেন্স থাকতো ক্লাসে। 11-12-এ উঠে একজন অন্য স্বরূপা মিসকে পেলাম, যিনি অতটা জাঁদরেল নন, রাসভারী নন, যিনি আমাদের বন্ধু, যিনি ছাত্রছাত্রীদের কাঁধে হাত দিয়ে কথা বলেন। কিন্তু বকাঝকাটা একই রকম রয়ে গেছে। পাঠ্য বই না নিয়ে আসলে তখনও সারা ক্লাস দাঁড়িয়ে থাকতে হতো বা ক্লাসের বাইরে বেরিয়ে যেতে হতো। স্বরূপা মিসকে আমি বলতে চাই যে মিস, মানে একজন শিক্ষিকা তো কোনোদিন রিটায়ার করেন না, ওয়ান্স এ টিচার অলওয়েজ এ টিচার। আপনি পেশাগতভাবে শিক্ষিকায় থাকবেন, আপনি না প্লিজ বকাঝকাটা থামাবেন না। এই বকাঝকার ফলে আমার মতন কয়েকজন আস্ত জাম্বুবান মানুষে পরিণত হয়েছে। আরেকটা কথা কেউ জানেন কিনা জানি না স্বরূপা মিস সম্পর্কে, মাথার টিপ থেকে পায়ের নেল পলিশ পর্যন্ত তিনি এক রং পরে আসতেন। এটা যদি নীল হয় ওটাও নীল, এটা লাল হলে ওটাও লাল, এটা হলুদ হলে ওটাও হলুদ। শুধু যে অত্যন্ত ভালো শিক্ষিকা তাই নন, তার সঙ্গে অত্যন্ত স্টাইলিশ। থ্যাংক ইউ স্বরূপা মিস, পাঠ্যভবন উইল মিস ইউ। স্বরূপা মিসের জন্য সম্মুখের তরফ থেকে একটা ছোট্ট নিবেদন। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি, খুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। আমি সৌম্যদীপ বিশ্বাস, 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আমার এইটুকু ছাত্র জীবনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার সান্নিধ্য লাভ করেছি তাদের মধ্যে অন্যতম হলে শ্রদ্ধেয়া স্বরূপা মিস। আমার সৌভাগ্য যে আমি 5ম ও 6ষ্ঠ 2 শ্রেণীতেই উনাকে বাংলা শিক্ষিকা হিসাবে পেয়েছি। বাংলা ভাষাকে উনি সস্নেহে এবং সযত্নে পড়াতেন। কঠিন বিষয়কে খুব সহজ ও সরলভাবে বুঝিয়ে দিতেন, যাতে বাংলা ভাষার প্রতি আমাদের আগ্রহ তৈরি হয়। পড়ানোর সময় উনি নিজের ছোটবেলার গল্প শোনাতেন। আমি যখন 4র্থ শ্রেণীতে পড়তাম তখন থেকেই শুনতাম যে আমরা উচ্চ বিদ্যালয়ে গেলে খুব রাগী স্বরূপা মিসকে পাবো। কিন্তু 5ম শ্রেণীতে উঠে ওনাকে যখন দেখলাম, শুরুতে একটু ভয় করলেও যত দিন এগোতে থাকলো এবং ওনার ক্লাস করতে লাগলাম, দেখলাম যে না, উনি অকারণে তো কাউকে বকেন না,
কেউ কিছু ভুল করলে তবেই তাকে বকেন বা শাস্তি দেন। আমি নিজেই ওনার কাছে কতবার বকা খেয়েছি। শুধু পড়াশোনা নয়, আসলে উনি আমাদের সর্বাঙ্গীন বিকাশের ওপরেও খেয়াল রাখতেন। বিদ্যালয়ের সমস্ত নিয়ম শৃঙ্খলা সবাই মেনে চলছে কিনা সেদিকেও উনি নজর রাখতেন। প্রয়োজনে বকাবকিও করতেন। আসলে এক কথায় উনি ছিলেন আমাদের কাছে বটবৃক্ষের মতো। নিজের স্নেহের ছায়ায় আমাদেরকে আগলে রাখতেন। আজকের দিনে আমি আপনার অভাব অনুভব করছি মিস। আজ লকডাউনের জন্য বাড়িতে বসে আছি আর মনে পড়ছে স্কুলের কথা। মনে পড়ছে প্রার্থনার সময় যখন আমরা কোলাহল করতাম, তখন আপনি আপনার গম্ভীর গলায় বলতেন, কি হলো? ব্যাস, তক্ষুনি সবাই চুপ হয়ে যেত। বা কেউ দুষ্টুমি করলে তাকে বলা হতো, চলো তোমাকে স্বরূপা মিসের কাছে নিয়ে যাব। ব্যাস, অমনি দুষ্টুমি বন্ধ হয়ে যেত। আপনি আমাদের সাথে আরও কয়েকটা দিন কাটাতে পারতেন, কিন্তু করোনার জেরে সেটা আর হলো না। আপনার আরেকটা ইচ্ছে ছিল আমাদের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি দেখাতে নিয়ে যাবেন, সেটাও আর হলো না। আপনার দেওয়া শিক্ষা ও আপনার দেখানো পথ ধরে আমি আগামী দিনে এগিয়ে যাব এবং আশা করি আমার বন্ধুরা সেটা অনুসরণ করবে। আপনি সব সময় আমার হৃদয়ে থাকবেন। লকডাউন শেষে যখন আবার বিদ্যালয়ে যাব এবং সেখানে আপনাকে দেখতে পাবো না, সেটা ভেবে এখন থেকেই আমার খুব কষ্ট হচ্ছে। সর্বশেষে বর্তমান পরিস্থিতিতে একটাই কথা বলতে চাই, মিস, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সান্নিধ্য আমার কাছে একটা সুখ স্মৃতি হয়ে থাকবে। ভাবলে মনে হয় যেন এই চেনা ক্লাসরুম, চেনা কণ্ঠস্বর থেকে অনেকটা দূরে হেঁটে এসেছি আমরা। অদূর ভবিষ্যতের কড়া চোখরাঙানিতে আমরা যেন সবাই মুখ গুজে বসে আছি কিছু ভারী বইয়ের হিজিবিজি পাতার আড়ালে। কিন্তু তারই মাঝে মন ঠিক পালিয়ে যায় ওই 6 নম্বর ক্লাসরুমে। মনে পড়ে ক্লাসে পড়ানো হচ্ছে রবি ঠাকুরের ছেলেবেলা। আমি জন্মেছিলুম সেকেলে কলকাতায়। যিনি পড়াচ্ছেন তার মুখটিও অতি পরিচিত। 6ষ্ঠ শ্রেণীর গণ্ডি পেরিয়ে এতটা পথ হেঁটে এলেও ওনাকে চিনতে ভুল হয় না। আমাদের সবার প্রিয় স্বরূপা মিস। আরও কত স্মৃতি ভিড় করে আসতে থাকে মনের আনাচে কানাচে। ডেল্টা হাউসে যেদিন প্রথম আসি, সেদিন আমার মধ্যে লুকিয়েছিল একরাশ ভয় কুণ্ঠা। নতুন শিক্ষক শিক্ষিকাদের সাথে পরিচয়ও হয়েছিল পরে। তখন স্বরূপা মিসকে দেখে ভীষণ ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল পড়া না পারলে হয়তো ভীষণ বকুনি খাবো ওনার কাছে। খুব যে একটা কিছু ভুল ভেবেছিলাম তা নয়, একবার চুল ঠিক করে বেঁধে আসিনি বলে বকুনিও কম খাইনি। তখন খুব ভয় পেতাম মিসকে। কিন্তু সময় যত এগোতে থাকলো, আমরা যখন অদূর ভবিষ্যতের হাতছানিতে আরও এগোতে থাকলাম, তখন স্বরূপা মিসকে যেন পরম বন্ধুর মতো মনে হতে লাগলো। ওনার কালো চশমার আড়ালে যে রাগী চোখ দুটি দেখলে আমরা ভয় গুটিয়ে যেতাম, সেই চোখেই যেন ফুটে উঠল আশ্চর্য এক স্নেহের পরশ। মনে পড়ে 22শে শ্রাবণের দিনগুলিতে আমি সিঁড়ি দিয়ে শটাং উঠে মিসকে প্রণাম করতাম। উনি পোর্টিকোতে বসে খাতা দেখতেন। আমার মাথায় হাত রেখে হাসি মুখে বলতেন, খুব ভালো করে আবৃত্তি করতে হবে কিন্তু। আজ হয়তো সেই দিন এসে উপস্থিত হয়েছে, যখন স্টাফ রুম সেই ছোট্ট পোর্টিকোকে শূন্য করে দিয়ে উনি অবসর নিচ্ছেন। কিন্তু রবি ঠাকুরের ছেলেবেলা, সন্ধি বিচ্ছেদ স্বরূপা মিস রেখে যাচ্ছেন এই পাঠভবনের প্রতিটা ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে। ওনার বকুনির আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা আজ পাঠভবনের ছাত্রছাত্রীদের সারা জীবনের সঙ্গী। স্বরূপা মিস যেমন আজ অবসর নিচ্ছেন, আমরাও আর কদিন বাদে এ স্কুল থেকে বিদায় নেব।
কিন্তু পাঠভবন রয়ে যাবে। আমাদের পাঠভবনই স্বরূপা মিসের সঙ্গে আমাদের আবার কোনো না কোনো দিন ঠিক দেখা করিয়ে দেবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে আনন্দে থেকো। মাঝে মাঝে ফোন করব, আমার প্রণাম নিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা সবাই ভালো থেকো। আর জানো তো, পাঠভবনে একবার ঢুকলে পাঠভবন থেকে আর বেরোনো যায় না। কাজে যেমন পাঠভবনে ছিলে তেমনি থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভালো থেকো সবাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। খুব ভালো থাকবেন দিদি। ভালো থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো সবাই। ভালো থেকো, ভালো থেকো, খুব খুব ভালো থেকো। ভালো থাকবেন। খুব ভালো থাকবেন দিদি। সবাই ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। ভালো থাকবে, ভালো থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই খুব ভালো থেকো। ভালো থাকবেন। ভালো থাকবেন। ভালো থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। ভালো থাকবেন। ভালো থাকবে। সবাই খুব ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো, আবার দেখা হবে। ভালো থেকো, ভালো থেকো। ভালো থাকবেন। ভালো থাকবেন। তোমরা ভালো থেকো। ভালো থাকবেন। খুব ভালো থেকো। ভালো থেকো। ভালো থাকবেন। ভালো থাকবেন। ভালো থাকবেন। ভালো থেকো, ভালো থাকবেন। ভালো থেকো। ভালো থাকবেন। ভালো থেকো। ভালো থেকো। ভালো থেকো। সবাই খুব ভালো থেকো। ভালো থাকবেন। মিস ভালো থাকবেন। বাই বাই মিস, খুব ভালো থাকবেন। মিস ভালো থাকবে। ভালো থাকবেন। ভালো থাকবেন। ভালো থাকবেন। সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন। আ